আমি একটু অফিলিয়া দির কাছে আসি। অফিলিয়া দি, মানে যেটা পরিষ্কার হচ্ছে যে একের পর এক যেভাবে ধরা পড়ছে তাতে মানুষের উন্নয়ন তো হয়নি। তৃণমূলের ঢুকে বা তৃণমূল দলটা করে কাউন্সিলর হয়ে কিভাবে নিজেদের সম্পত্তি তারা বাড়িয়ে গেছে, তো মারাত্মক সব অভিযোগ। এই অভিযোগগুলো আসারই ছিল, কারণ এরা দিনের পর দিন মানুষের টাকা লুট করেছে। আজকেও আমরা এরকম একটা বিধাননগরের জায়গায় গেছি, আর উচ্চারণ করলাম না, সেখানে কিন্তু আর একজন কাউন্সিলর রমরমিয়ে বেআইনি ব্যবসা করছে সরকারি জমিতে। তারাও এবার ধরা পড়বে। এরা প্রত্যেকে, কেউ ছোট থেকে কে সিভিক পুলিশ থেকে হয়েছে সেটা বিষয় নয়, বিষয় হচ্ছে কাউন্সিলর হলো মানেই তার কোটি কোটি টাকা হয়ে গেল। এই পদ্ধতি, এই প্রক্রিয়াটা কেন এলো সিস্টেমের মধ্যে, এটা এসছে, এইটা কিন্তু একদম মাথা অবধি ছিল, যার জন্য প্রশ্রয় পেয়েছে যে তুমি নাও। ওই যে 25-75 বলে দিয়েছিল, অতএব 25-75-এর গল্প ছিল বলেই আজ সরকার পরিবর্তন না হলে, আমি বলছি যিনি এসছেন তৃণমূলের প্রতিনিধি, তিনিও বোধহয় এই বাক্য আজকে ঘুণ পোকার কথাও বলতেন না, কি প্রাতিষ্ঠানিক ঘুণ পোকা তখন উনি মুখেও আনতেন না। এই ঘুণ ধরে একেবারে ভেঙে পড়তো, পরিকাঠামো ভেঙে পড়েইছে, এবং সেইটাই আমরা আজকে চোখের সামনে তুলে ধরছি। কারণ আর দুর্নীতি হবে না, দুর্নীতি মুক্ত হবে প্রশাসন। এই পুলিশ যে আগে একটা চোর ধরতে পারতো না, এই কাউন্সিলর যখন একেবারে মাথা ফাটিয়ে দিয়ে গেল তাকে ধরতে পারতো না, কি করে রাতারাতি ধরা পড়ে? পুলিশ কি বদলে গেল, নাকি তাদের হাতে 10টা করে বন্দুক গুজে দেয়া হলো? না, তাদের হাতে অদৃশ্য একটা দড়ি বেঁধে দেয়া ছিল, কানে তুলো আগের সরকারের ক্ষেত্রে পুলিশ ওই সমরেশ চক্রবর্তী, যার কথা আপনি বলছিলেন, বিধাননগরের 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তার খোঁজও পায়নি। প্রমোটারকে মারধর করলো, তারপর দেখা গেল যে পুলিশ খোঁজ পাচ্ছে না, তিনি গিয়ে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে জামিনও পেয়ে গেলেন। সোনা পাপ্পুর বেলাতেও আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়ায় তাকে দেখেছি, কিন্তু পুলিশ তাকে ধরতে পারে না, অদৃশ্য এরা সব। কিন্তু তাদের এখন দৃশ্যমানতা এসছে, সশরীরে তাদের আমরা আবার হাজিরা দিতে যেতে দেখতে পাচ্ছি, তাদের জেল হাজতেও দেখতে পাচ্ছি। একদম, কিন্তু পুলিশ চাইলে যে ধরতে পারে, পুলিশ চাইলে যে কড়া পদক্ষেপ করতে পারে, তার একের পর এক নজির আমরা দেখতে পাচ্ছি। এইটা এখন হয়তো তৃণমূল বলবে যারা ছিল সৎ ছিল, কিন্তু সৎ মানুষদের জায়গা প্রকৃতপক্ষে তৃণমূলে ছিল না। প্রথম 3 বছর ছিল কি সেটাও সন্দেহ। তারপর থেকে যেখানে একজন পার্থ চট্টোপাধ্যায়, অর্থাৎ তিনি প্রাক্তন শিক্ষামন্ত্রী, তিনি এসএসসি নিয়ে একটা শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, লজ্জাজনক। টাকা তার তোলা হয়ে গেছিল, 2016 পর আর কোনো এসএসসি হয়নি। সোজা 15 বছরের সময়ে মাত্র 2বার এসএসসি করেছেন, আর বলেছিলেন এসএসসি কি দুর্গাপুজো যে প্রতি বছর বছর হবে? লজ্জা লাগে না? যেখানে মানুষ সম্মানের সঙ্গে মাথা তুলে এই চাকরি করে, নারীদের জন্য সবচাইতে সুবিধার এই চাকরি, যেখানে শিক্ষাকে অবলম্বন করে মানুষ বাঁচে। দেখুন, আজকে পালাবদল হয়েছে বলে কোথাও গিয়ে ভয় আউট হয়েছে, তারপর বেলেঘাটার ছবিটা আপনাদের সামনে রাখবো এই জায়গা থেকে, কারণ পালাবদলের পর দখল হওয়া পার্টি অফিস এবার বাড়ির মালিকই ভেঙে দিলেন। লক্ষ্মীর ভান্ডার যারা পাচ্ছেন তারাই যেরকম অন্নপূর্ণা ভান্ডার পাবেন, সেরকমই স্বাস্থ্যসাথী প্রকল্পের আওতায় যারা পড়ছেন তারাই আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন। অবশ্যই পাবেন, যেহেতু এটা লিঙ্কটা রয়েছে, ওটা দিয়ে করাটা সুবিধা। তার পরের পর্যায়ে কিন্তু যাদের নেই, যারা কার্ড করাননি, তারাও পাবেন। আগে যে স্বাস্থ্যসাথী কার্ডটা ছিল, পশ্চিমবঙ্গের বাইরে কোথাও চলতো? কোনো পরিযায়ী শ্রমিক পেত না। পশ্চিমবঙ্গে চলাটা একটু বলছি আমি, পশ্চিমবঙ্গে এমনভাবে চলতো, রোজগারের কার্ড ছিল ওটা, ওটা ছিল দালালদের কার্ড। স্বাস্থ্যসাথী নিয়ে যেত, বেডের জন্য টাকা নিত দালালরা। স্বাস্থ্যসাথীর কার্ড আছে, ঠিক আছে, হবে, কিন্তু বেডের টাকা তুলতো, সেই টাকা হেডকোয়ার্টারে পৌঁছে যেত ক্যামাক স্ট্রিটে। সর্বত্র খালি দুর্নীতি হয়েছে। এইটা কার্ডটাও ছিল একটা দুর্নীতির কার্ড। যার কাছে টাকা আছে সে বেড পাবে, তার চিকিৎসা হবে, তার অপারেশন আগে হবে। কিন্তু আয়ুষ্মান ভারত প্রত্যেকের জন্য, এত মানে যিনি চলে গেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, এত তো জনদরদি ছিলেন, কই পরিযায়ী শ্রমিক বানিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের স্বাস্থ্যের কথা তো চিন্তা করেননি। কেন পশ্চিমবঙ্গে তিনি তাহলে তখন আয়ুষ্মান ভারত আনেননি? তাহলে সেই মানুষগুলো কি পশ্চিমবঙ্গের মানুষ নয়? সেই মানুষগুলো জানতো যে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার এলে সব রকমের সুবিধা আমরা ভারতের যে কোনো কোনায় বসে থাকলেও পাবো। যারা পড়াশোনা করতে গেছে তারাও যেমন পাবে, পরিযায়ী শ্রমিকরাও পাবে। এটাই তো ভারতীয় জনতা পার্টি সুশাসন এনে দিয়েছে, সবার জন্য সমান অধিকার এনে দিয়েছে। এটা ভুললে চলবে না।
যে এখানে রাজতন্ত্রের থেকে আমরা মুক্তি পেয়েছি, আইনের শাসন প্রণীত হয়েছে এখানে, এখানে আর শাসকের আইন নেই। ফিলিয়াদি, এই সরকার একেবারে পালাবদলের পর এই অভিজ্ঞদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে থ্রেট কালচারের অভিযোগ ছিল, ব্যবস্থা নিচ্ছে, বিভাগীয় তদন্তের নির্দেশ দিচ্ছে। আগের সরকার কেন পারল না? তাহলে কি কোনো বিশেষ কোনো উদ্দেশ্যে আড়াল করার চেষ্টা চলছিল? অবশ্যই, কারণ আগের সরকার এমন একটা কাজ করত, এরা দুষ্টের পালন করত, শিষ্টকে দমন করত এবং দমন পীড়নের রাজনীতি চালাতো। মানুষ ডাক্তারদের বলে আমরা তো ভগবান দেখিনি, এই পৃথিবীতে যারা ডাক্তার তাদেরকেই আমরা বলি ডাক্তার নয় ভগবান। সেখানে এই ডাক্তারদের মধ্যে দিয়ে দুরাচার চলছিল। এমনও শোনা যায় মহিলা যারা শিক্ষার্থী ডাক্তার তাদেরকে ওয়েটারের কাজ করতে হতো যখন পার্টি হতো, এবং সেখানটায় প্রায় পাঠশালায় পরিণত হতো। আপনাকে শুধু একটা কথাই বলবো, সেটা হচ্ছে কম যোগ্যতা সম্পন্ন বিলো মেডিকেল লোক, তাকে যদি আপনি বড় পদে বসান এবং তাকে যদি আপনি দুর্নীতি করতে উৎসাহ দেন বা তার দুর্নীতির কাজে যদি আপনি কোনো একটা প্রচ্ছন্ন সায় দেন, তাহলে তার যা পরিণতি হতে পারে সেই পরিণতিটাই হয়েছে। কম যোগ্যতা সম্পন্ন লোক সমস্ত সময় চেষ্টা করে। সেটা মনে হচ্ছে না না, সেটা একদমই নয় দেবস্মিতা, আমি বারবার করে বলছি সিস্টেমের মধ্যে থাকলে আপনারা দেখেছিলেন যে এরা কম যোগ্যতা নিয়ে সবাই বলতে পারে না এরকম ভাবে, সবসময় বলার জায়গা থাকে না।